নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নানা বিষয় নিয়ে কথা হচ্ছে এখন। রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করছেন এক পক্ষ, ছাত্রদের নানা ধরনের দাবি দেখা যাচ্ছে, সমন্বয়কদের জনপ্রিয়তা কি কমছে, অনেক জায়গা থেকেই মনে হচ্ছে যে এই সরকার নানা রকমভাবেই খুব সুবিধাজনক অবস্থানে নেই। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বস্ত্র, পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডক্টর এম সাখাওয়াত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে ধন্যবাদ। আমাদের সাথে আরও থাকবেন বিশিষ্ট সাংবাদিক এবং তুমুল জনপ্রিয়, আমি বলবো এই সময়ে, রাজনৈতিক বিশ্লেষক জনাব মাসুদ কামাল, আমার সরাসরি বড় ভাই, যিনি বিশ্ববিদ্যালয়ে আমার সিনিয়র ছিলেন, একই বিষয়ে আমরা পড়াশোনা করেছি। কামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াতকেই প্রথম প্রশ্ন করতে চাই। এটা আসলে ঠিক প্রশ্ন না। জেনারেল সাখাওয়াত, আপনি কেমন আছেন? জি, ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার দর্শকদেরকে আমার শুভেচ্ছা। জি। খালেদ, আপনার সাথে অনেক দিন পরে আমার মনে হয় হুম। আহ মুখোমুখি হচ্ছি বলতে গেলে। আমার লাস্ট মনে আছে আমার সাথে নাইমুল ইসলাম ছিল জি বোধহয়। জি জি। তখন অনেক কথা হয়েছে, এবং উনি এক পরে ওদের খেপেই গেলেন মনে হয়। খেপে উঠেছে। আপনি ওটা খাপাইছিলেন। না, না, আমি আসলে খেপানোর জন্য না। তবে জেনারেল সাখাওয়াত, আমি আপনাকে এই কেমন আছেন প্রশ্নটা একটু এক্সটেন্ড করতে চাই। এটা বলে যে আপনি উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন 2 মাসের কিছুটা বেশি সময়। আপনি জি, উপদেষ্টা সময় ভালো আছেন না উপদেষ্টা থাকার আগে ভালো ছিলেন, যদি আমরা 1 বছর ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। উপদেষ্টা থাকার আগে আমি একজন সাধারণ নাগরিক বা আপনাদের আহ, সাথে ছিলাম 15 বছর। আমি তো বলতে গেলে এমন কোনো টিভি নেই যেখানে উপস্থিত হয়নি। লেখালেখি ছিল আমার বহু বিষয়ে। এখন যেটা হচ্ছে যে এখন যেভাবে আগে বলতাম সেভাবে আমি বলতে পারছি না, বিকজ আই এম আন্ডার ওথ। হুম হুম একটা ওথের মধ্যে আছি। অনেকে মনে করেন যে আমি চেপে যাচ্ছি। হুম। অ্যাকচুয়ালি চেপে যাচ্ছি না, যেহেতু আমি একটা ওথ নিয়েছি। সেই ওথের মধ্যে থাকাতে যে কেউ অনেক কিছু আহ, আপনি জিজ্ঞেস করলে হয়তো আমার পক্ষে সেগুলো ওইভাবে বলা সম্ভব না যেগুলো আগে বলতাম। তো এইটা কি? ডেফিনেটলি সেই দিক থেকে যদি আমি বলি, হুম হুম। একদিক থেকে ফ্রি ছিলাম, এখন একটু শৃঙ্খলাবদ্ধের মধ্যে আবার পড়েছি। তবে আরেকটা জিনিস যে আমি খুব প্রাউডলি বলতে পারি বা প্রাউড ফিল করছি, আই এম ট্রাইং টু কন্ট্রিবিউট অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফর মাই কান্ট্রি ডাইরেক্টলি। এটা একটা আমি মনে করি এভরি ডে আমি যতটুকু করতে পারি আই ফিল ভেরি গুড, যে আমি এটাই আমার প্রাপ্য মনে করি। এবং আপনাদের দোয়ায় হয়তো আমি আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু ডু আমার মন্ত্রণালয় গুলো দুটোতেই। জেনারেল সাখাওয়াত, আপনি শুধু একজন মানে অবসরপ্রাপ্ত সৈনিকই নন, আপনি একজন একাডেমিকও বটে। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপনার প্রতিটা শব্দই আপনি আসলে নিশ্চয়ই হিসাব করে ব্যবহার করেন। সেই জন্য আমি জানতে চাইতেছি যে আপনি যে ট্রাইং টু বলতেছেন, সেইটা কি আহ, মানে আপনার তো করতে পারার কথা, আপনি চেষ্টা করতেছেন, কোনো এক জায়গায় গিয়ে আপনি যা করতে চাচ্ছেন তা করতে পারতেছেন না, এরকম মনে হচ্ছে না? মানে এটা শুধু ফিগার অফ স্পিচ? না, না, আমার মন্ত্রণালয় কিন্তু আমি একদম নন ইন্টারফারেন্সের মধ্যে আছি একদম। ওকে ওকে। দ্য ওয়ে আই ওয়ান্ট, দ্য ওয়ে আমি যেভাবে হুম আমার প্রজ্ঞা বলে, আমার যেভাবে আমার বিট অফ হুম অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি যা বলে, হুম। আমি সেটুকু করছি। নিজের আমাকে কেউ গাইড করছে না, এবং আমাকে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। অফকোর্স জবাবদিহি করতে হবে যখন ইট কামস টু একটা কালেকটিভ ডিসিশনে। ওকে। যেমন যেমন ধরুন, আমি যদি আপনাকে বলি, অ্যাটলিস্ট এই 2 মাসে আমার এই দুটি মন্ত্রণালয়, একটি একটি হয়তো একটু হালকা মন্ত্রণালয়, কিন্তু যে বড় হুম মন্ত্রণালয়, আমি চেষ্টা করেছি যে এইখানে যে সাগর চুরি বলবো না, মহাসাগর চুরি হয়তো হুম। হতো, সেটাকে অ্যাটলিস্ট পুকুরে নামিয়েছি। হ্যাঁ, মহাসাগর থেকে আমি পুকুর? মহাসাগর থেকে পুকুরে আমি বলবো না যে 100% আই এম সাকসেসফুল, তো কিন্তু যেগুলো হয়ে গেছে, হুম পুকুর চুরি যেগুলো হুম। প্রজেক্ট এখন চলছে, সেখানেও কিন্তু চেষ্টা করছি যাতে চুরিটা ধরা যায়। এবং ওকে। এমনকি আজকে আমি একটা 7 সদস্যের, সরি 5 সদস্যের, আজকে 1 সপ্তাহ ধরে নেগোসিয়েশন করে আজকে একটা চাইনিজ ওয়ার্কের প্রায় 5% কমিয়েছি। ওকে। তো তো ওইটুকু তো আমি মনে করি যে এটা বড় কন্ট্রিবিউশন ইন সেন্স। আপনি এমন
এমন একটু শেষ করি, জি। মানে এই রকম করাপশন মানে আমরা বাইরে থেকে মনে করতাম, হুম কিন্তু এই রকম করাপশনে পুরো সিস্টেমকে হুম ফেলে গেছে যে এটা এমন ডিফিকাল্ট যে এখন সন্দেহ হয় যে কে ঠিক কে ঠিক নয়। না খুবই মানে খুবই এটা ডিফিকাল্ট। না না এটা আসলেই আসলেই মানে আমাকে আমার বন্ধু স্থানীয়রা যারা সরকারি চাকরিতে আছেন তারাও বলেছেন যে আসলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবে কোথায়, এরকম একটা অবস্থা। আপনি কেমন আছেন প্রশ্নটা থার্ড টাইম এক্সটেনশন করি যে আপনি কিছুদিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, সেই সময়ে ভালো ছিলেন না এখন ভালো আছেন? দুটো দু রকম। স্বরাষ্ট্র উপদেষ্টা আমি কোথায় 7 কি 8 দিন ছিলাম। হুম ওটা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হুম সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে অ্যাবসলিউটলি ডিমোরালাইজড একটা পুলিশ ফোর্স, হুম একদম ভাঙা অবস্থায়, হুম যারা তাদের আইজিপির কথাও শুনতে চাচ্ছিলেন না, হুম তাদেরকে আমি অন্তত 2-3 ঘন্টা কথা বলে তাদেরকে আমি কনভিন্স করতে পেরেছি যে ইউ আর পুলিশ অ্যান্ড ইউ আর রিকোয়ার্ড ইন দিস কান্ট্রি। হুম আর আপনারা ডিমোরালাইজেশন ডেফিনেটলি, কারণ যে কাজের মধ্যে আপনারা ছিলেন, যা করেছেন সেটা অবশ্যই নিন্দনীয়। শুধু নিন্দনীয় নয়, বা অনেকে হয়তো আপনাদের উপরে সেই ধরনের আমি বলবো যে হয়তো ক্রোধও আছে। বাট বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন ইউনিফর্ম, আপনারা যতদিন ইউনিফর্মে আছেন, পুলিশ ফোর্সে আছেন, ততদিন আপনারা আপনাদের কর্তব্য করতে হবে। তার ভিতরে কে বেশি অন্যায় করেছে এইরকম যদি পাওয়া যায়, ডেফিনেটলি তার বিরুদ্ধে অ্যাকশন নেব। কিন্তু আপনি বিশ্বাস করুন যে আমি হয়তো অতিরঞ্জিত করে একটুও বলছি না, হুম আমার তো ছবিও আছে। এই কথা যখন পুরো তাদের কথাগুলো শুনলাম, আমি যখন তাদের কথা আমার কথা শুনলো, তারা এক বাক্যে বলল যে স্যার আমরা কালকের থেকে যে যার জায়গায় ডিউটি করতে যাচ্ছি। এবং শেষ করার পরে দুজন আমাকে জড়িয়ে ধরে যেভাবে কান্নাকাটি করলো হুম যে স্যার আমাদেরকে কেউ গাইড করেনি, হুম আপনার মতো কোনো লোক যদি থাকতো তখন যদি গাইড করতো, হুম হয়তো আমাদের দ্বারা অনেক যে অন্যায় হয়েছে, যে ভুল হয়েছে সেটা স্যার, হতো না। আপনার এই কথা শুনে একটু হাসি পায় নাই? পুলিশ যদি কাউকে গাইড করার কথা বলে, পুলিশ তো বেবি সিট করার জিনিস না, তাই না? না না, ওখানে আপনাকে একটা বলি। জি আমার আমার সামান্য যে অভিজ্ঞতা জি ডাইরেক্টিং দ্য ফোর্সেস, ওদের একটা ক্ষোভ ছিল হুম যে আমাদেরকে কেউ মাঠে আমাদের সাথে কেউ ছিল না। হুম আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার 4 তারিখে বললেন আপনার সোলজারদের হুম ডু নট ফায়ার এন্ড ডু নট গো এগেনস্ট ইউর পিপল, হুম এইরকম আমাদের বলার কেউই ছিল না। আমরা এক ধরনের মানে আমি বললাম যে আপনাদেরকে দানব বানানো হয়েছিল। রাইট। দানব থেকে এখন মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ আইল ট্রাই লেভেল মাই লেভেল বেস্ট। তো কিন্তু এইটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ ছিল। সেকেন্ড চ্যালেঞ্জ ছিল আপনার বিজিবি। হুম আপনি নিশ্চয়ই জানেন আমি বিজিবিকে একটি কথাই বলেছি যে 15 বছর অনেক পিঠ দেখিয়েছো, হুম ফেলানির লাশ ঝুলেছিল, তোমরা ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছো, হুম নাও ফরগেট ইট, অনেক হয়েছে, এখন পিঠ দেখাবার সময় নাই। এখন ইউ রিপ্লাই, তারা যদি তোমাকে একটা গুলি মারে, তোমার হাতে গুলি আছে, তোমার হাতে রাইফেল আছে, ইটস নট ফর কিলিং পিপল, ইটস টু প্রোটেক্ট দ্য বর্ডার। এবং একটা মারলে দুটো মারো। এবং হ্যাঁ না, এক্স্যাক্টলি আপনি এখনো রেকর্ড খুঁজে পাবেন। এবং ঠিক তার পরের দিন হ্যাঁ হ্যাঁ বিজিবি অন্য একটা রূপে বর্ডারে ছিল, সেই থেকে এখনো তারা ওইরকমই আছে। তো এই চ্যালেঞ্জ গুলো ছিল, আরো চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল। আই সেড ওকে, আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এগুলো করবো, ইউনিফর্ম বদলাই দিব। আপনার পুলিশ কমিশন হুম হুম ওরা চাইছে ডেফিনেটলি পুলিশ কমিশন হবে। তারা শুধু এটুকু বললো আমরা কোনো পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না, আমাদের একটা ওকে। কমিশন হোক। হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নেব, ওনারা আমাদের লুক আফটার করবে, ওনারা আমাদের বিচার করবে রাইট। সবকিছু। আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন, তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাবো। আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না। আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি না, আপনাদের ওই সময় তো আমি এই কথাটা বলেছি, হয়তো এটা অ্যাডভান্স বলেছি, তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে। আমি হ্যাঁ যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে এসছে, ওকে আমি পুরো জিনিসটাই আসেনি। আমি বলেছিলাম
যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই। তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন, ইউ ফেস ইউর পিপল, হ্যাঁ, লোকজনকে আপনার ফেস করুন, দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার। ওকে। আর যারা অন্যায় করেনি, যারা কোনো অন্যায়ের মধ্যে ছিল না, যারা হয়তো ডেডিকেটেড ছিল, তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অন্যায় করেছে, এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস। এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি। জি। 15 বছরে আমি যাদের সাথে ছিলাম, পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, 15 বছরে এভরিবডি ওয়াজ দেয়ার ম্যান। ওকে। এভরিওয়ান। এখন আমার সেই কথাটা অনেক লম্বা কথা ছিল। সেই কথাটা আমি কি বলবো, আপনি তো মিডিয়াতে আছেন, আমার বলার দরকার নেই, বেশি বলার দরকার নেই। আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি, জি, বিভিন্ন মিডিয়াতে। জি। আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে। আমি যদি এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন। তবে কেউ যারা কিছু বলার, তারা তো কেউ নানা ধরনের কথা বলতেই পারে। কিন্তু আমি মনে করি আপনার কাছে কি মনে হয়, লোকের মুখে তো রাইট, কিন্তু আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য, আপনার এই কথা বলার জন্য, না বলার জন্য, নাকি এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই? না, আমি তো যতটুকু মানে ওদের কাছ থেকে শুনেছি, আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল, বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। ওকে। হয়তো অনেকে শুনেই নেই আমি কি বলবো। সেইটাই হয় আর কি বেশিরভাগ সময়। এনিওয়ে আই ফরগটন দ্যাট। না, ঠিক আছে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে, সেটা তাদেরই দায়িত্ব, তাদের এটা। মহিউদ্দিন, আমি আপনাকে একটা কথা বলি, জি, একটা জাস্ট ফর ইওর ইয়ে। আপনি আমাকে 2018 সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা পর্যায়ে চলে যাবেন, ইনক্লুডিং আমাদের একটা সংস্থা। আমি সাথে বলেছিলাম যে আমার পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, আই ক্যান ডু পার্টি পলিটিক্স, আই উইল নেভার ডু ইট। জেনারেল সাখাওয়াত, আমি সে সময় দেশে ছিলাম, আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল, এবং আমি এটা ফরশিওর জানি। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে যেতে চাই। জনাব মাসুদ কামাল, আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন? মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন, দায়ী করছেন, যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত 30-35-50 বছরে, তার জন্য দায়ী করা যায়। কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা, খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর, ডক্টর ইউনূস সরকারের উপর স্পেশালি? আচ্ছা, ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। জি, সরি, ধরেন আমার ছেলে স্কুলে যায়, সে স্কুলের রেজাল্টটা একটু খারাপ করলো, অঙ্কে মনে করেন সে 100-র মধ্যে 35 পেল অথবা 40 পেল। আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে। আমি কার উপর বেশি রাখবো? আমার ছেলের উপরে। যাকে আমি বেশি ভালোবাসি, যার উপর আমার বেশি প্রত্যাশা, তার উপর কি আমি ক্ষুব্ধ হব না? হব তো। আমি আমার সন্তানকে আরো 50 বছর পরে কি করবে, 20 বছর পরে কি করবে, আমি তো সেটা নিয়ে চিন্তিত। কাজে আমি কি বলবো না যে তোমাকে আমি ভালোবাসি, তোমার কাছে আমার এত প্রত্যাশা, তো তুমি কেন বাবা খারাপ করছো, এটা আমি বলবো না? কিন্তু কামাল ভাই, আমি আপনাকে বটম লাইনটা বলি, আমি ডক্টর ইউনূস সরকারকে নিঃশর্তভাবে ভালোবাসি। প্রথম দিনও ভালোবাসি, আজকেও ভালোবাসি। কারণটা কেন? তাদের চেহারা খুব ভালো এই জন্য না, তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এদেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়ার, নিজের মতো করে একটা নিয়ম তৈরি করার, যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারীর জন্ম এই দেশে হবে না। আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি।
তো যখন আমি দেখব যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না, হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি, হ্যাঁ হয়নি, আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিস না করে গেম খেলছে, তার উপর আমি ক্ষুব্ধ হব না? হব, কারণ তুমি তো অঙ্কে খারাপ করতেছো। কিন্তু তো সেই জায়গাটা কিন্তু কামাল ভাই আপনার কাছে কি মনে হয়, কামাল ভাই আপনার কাছে মনে হয় সতর্ক করার চেষ্টা করেছি, কামাল ভাই আমি আপনার কাছে বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না, কিন্তু কামাল এবং ভাই আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন, সবগুলি সত্য হয়েছে, আমি বলেছি কিন্তু ওনাদেরকে, এবং আমি আজকেও বলবো কিছু কথা, আপনি মিলিয়ে নেন। যেমন আজকে আমি একটা কথা বলে রাখি, যেমন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি, শুরুর থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে, এবং ভুগিয়েছে। তারা সেই পদক্ষেপগুলি নিয়েছে কখন? যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেছে তখন। এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে, এই যে আমাদের সড়কগুলি আছে, বর্ষাকাল কিন্তু এখনো চলছে, সড়কগুলি কিন্তু ভাঙা। দেখেন আগের যে সড়ক ছিল, আগে সরকার কি করতো, এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি 1 বছরের একটু আগেই ভেঙে যায়। তারা এমন ভাবে মেরামত করতো, টাকা নিতে অনেক, চুরিচামারি করতো, কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে এই জায়গায়। তাদের এই মেরামত গুলি অল্প অল্প করতে, যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয়, আর তাদের বিপুল লাভ হয়। এবং সড়কগুলি কিন্তু ভাঙবে। আমি এখন থেকে সতর্ক করছি, এই সড়কগুলো আপনারা ঠিক করেন, দেখবেন যদি ঠিক না করে আর 3 থেকে 4 মাস আপনি হাইওয়েতে চলতে পারবেন না। এখন এটা আমি বলবো না যে আপনারা আগে থেকে কামাল ভাই সড়কের ব্যাপারটা আসার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি। আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন, এখনো কাজ করছেন নানা রকম ভাবে। আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি। আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন, এটা আরেক ধাপ বাড়ে। আপনি তো খুব ভালো করে জানতেন যে জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক, সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ, সরকারের দায় সেখানে অনেক কম। কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি, আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন, বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন? আচ্ছা, দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো? এটা তো দ্রব্যমূল্য পাল্টা প্রশ্ন করলাম, এটা আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা? এটা কার ব্যর্থতা? বাজার তো চাহিদা, বাজার তো কার ব্যর্থতা? দ্রব্যমূল্য বেড়ে গেল, বেড়ে গেল কি কারণে বাড়লো সেগুলি না হয় আপনি যদি খুব শার্প হন, আমি যদি খুবই শার্প হই, আমি যদি খুব কানেক্টেড থাকি, আমি হয়তো আইডেন্টিফাই করতে পারবো যে ওর কারণে বাড়ছে। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে? এটা কার করতে হবে? সরকারকে যে করতে হবে। সরকার যেমন একজন যে ওখানে চেয়ার, দেখেন এই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন, এর আগে কিন্তু ওখানে ছিলেন না। যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে অ্যাপারেটাস গুলো ছিল না, তখন উনি হাজার বললেও কিছু হতো না। কিন্তু যেই মাত্র উনি যে চেয়ারে বসলেন, তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো উনার হাতিয়ারে পরিণত হলো। এখন উনার দায়িত্বটা কি? হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা। যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি ওই লিগেসি নিয়ে আসতেছি, আওয়ামী লীগ আমলে এটা হয়েছিল, আমি কি করব, তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয়তো দেখতে পাননি, অথবা ওই হাতিয়ারগুলো ব্যবহার করতে জানেন না। কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে, আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশনার তাদেরকে বলি, তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন, সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক, এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিল। এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে, যেটা নানাভাবে দুর্নীতির মোর্চা পড়া, অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া, সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে? মানে আমি জানতে চাইতেছি আসলে, মানে এটা আমি আপনাকে বলি, জি, সেগুলি তারা ব্যবহার করছে কেন? তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে এই কাজ করেন? বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন? কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন? আমি একটা কথা আপনাকে বলি, শুনেন। 4 অগাস্ট রাত্র মানে 12টা 1টা 2টা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সচিব শারীরিক ভাবে, মানসিক ভাবে, আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনার পতন চেয়েছিল? চাইনি। বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনার গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল। 5 তারিখে সবাই এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল। 8 তারিখে শপথ নিল, তারা সবাই ডক্টর ইউনূসের লোক হয়ে গেল, ব্রিগেডিয়ার সাখাওয়াতের লোক হয়ে গেল। ওনারা তাই মনে করছেন কেন? কেন তারা ব্যবস্থা নিলেন না? এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব, তার মানে কি
ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে। আপনি বলবেন কি হতে পারতো। আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন, আমি বলি না। আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন যারা, তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া। সরাই দিলে কি হইতো, পুরো আমলাতন্ত্র, পুরো ব্যুরোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো। কারণ একটা জিনিস আপনি মানবেন, আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করছেন, মানবেন যে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায়, কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি ইনভলভ থাকতে হয়। সেই গভর্নমেন্টের সমস্ত সেক্রেটারি নিয়োগ হয় রাজনৈতিক ভাবে। কামাল ভাই আমি একটু বোঝার জন্য, রাজনৈতিক ভাবে নিয়োগকৃত সেক্রেটারিতে সরাই দিতেন ভাই, এতে কোনো দেশের ক্ষতি হইতো না। কামাল ভাই আমি ছাত্ররা যদি উপদেষ্টা হইতে পারে, এডিশনাল সেক্রেটারি দায়িত্ব পালন করতে পারতো। কামাল ভাই কেন করতে পারেন নাই? কামাল ভাই, কারণ আপনারা ওই সিস্টেমকে টিকে রাখতে চাইছেন। এখন চাইয়ে নিয়ে পরে যদি বলেন যে আমার হাত পা বাঁধা, আমি কি করব না, আপনার কাছে সত্যি মনে, অন্য একটা জায়গা থেকে বলি, আপনার কাছে সত্যি মনে যে এই সিস্টেমটা টিকে রাখতে চাইছে এই অন্তর্বর্তীকালীন সরকার? ধরেন 80 জন সচিবের বাদ দেওয়াটা কি প্র্যাকটিক্যাল ছিল? মানে প্রথমে আইসাই প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু এই সরকারের পক্ষে উপলব্ধি করা কঠিন ছিল। কেন ছিল? কারণ এই সরকারের মধ্যে অনেকগুলি সচিব ছিল। এই সরকার সচিব নির্ভর সরকার ছিল, এবং বয়স্ক সচিব সবাই, রিটায়ার্ড সচিব ছিল অনেকগুলো। তারাই প্রভাব বিস্তার করেছেন, এবং তারা বুঝে, এবং যখন একজন লোক বয়স্ক হয়ে যান, উনি কিন্তু পরিবর্তনকে ভয় পান। আমরা একদিকে আমলা, আবার একদিকে বয়স্ক, পারবেন না তো কিছু করতে। না, কামাল ভাই খুব চমৎকার করে বলছেন, কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন। আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে, সেজন্য আমি এইটা এখানে রাখলাম, কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছা করতেছে আরো। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, আপনি কি একটু বলবেন? কামাল ভাই একটা একদম স্পেসিফিক কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি, এগুলি রাখতেই চাইছিলেন। গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন, এটা কি ঠিক? আমি কি আমার কথা বলবো? আপনি যদি সার্বিকভাবে বলতেন, আপনার কথা তো নিশ্চয়ই বলবেন। জি, সার্বিকভাবে ব্যাপার হচ্ছে যে যে কামাল সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকটা সত্যতা আছে, নাই আমি বলবো না। কিন্তু আপনি নিজেই বলেছেন যে 80 জন বা 85 জন সচিবকে একসাথে চড়ানো ডিফিকাল্ট ছিল। এখন কিন্তু ক্রমান্বয়ে আপনি দেখবেন যে পরিবর্তন হচ্ছে। সে পরিবর্তনটার কারণে কিছুটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটু কি বলবো, মানে আনইজিনেস আছে, বিকজ নোবডি নোজ কে কখন যাবে। আমি বলি আপনাকে, আমার কথাই ধরুন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন, তিনি 3 দিন ছিলেন, তারপরে কিন্তু চলে গেলেন, এখন তিনি জেলে আছেন। তারপরে আমি যখন নৌ মন্ত্রণালয়ে আছি, নৌ মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি, এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন, তিনি অত্যন্ত তুখোর এবং ভালো কাজের লোক। বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন, তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না, মানে নিউট্রাল লোকের মতো ছিল না। তো উনি তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন। তারপরে আরেকজন আসলো, আমি নিজেও জানতাম না, আমার এই সংস্থা থেকে একজন হলো ভালো। আমরা যদি নাম্বারের কথা আসি, কারণ মাসুদ কামাল ভাই স্পেসিফিক 80 জনের কথা, মানে সচিবদের কথা বলেছেন, আমি জানি 80 জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন, 1-2 জন বেশি টেশি হতে পারে। আপনার কাছে কি মনে হয় কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন? পার্সেন্টেজ এটা কি আমি এক্স্যাক্টলি জানবো না, কারণ আমি জানি যে আমাদের যে উপদেষ্টারা আছেন তাদের বেশিরভাগই সচিব কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, না উপদেষ্টা তো 20 জন। কামাল ভাই, আপনার কাছে কি কোনো ডেটা আছে যে কতজন আওয়ামী লীগ সচিব এখনো রয়ে গেছেন সচিব পদে বা কর্মরত ভাবে? আমার কাছে ডেটা নেই, কিন্তু আমি যতটুকু আমি বলি, আমি তো বিভিন্ন পত্র-পত্রিকা পড়ি, একজন সচিব চলে গেলেই কিন্তু সেটা খবর হয়। তো আমার জানা মতে 10 জনের বেশি সচিব যায়নি। কিন্তু এগুলো আমি একটা জিনিস বলি, শুনেন। আমার এখান থেকে 3 জন গেছে কিন্তু। আচ্ছা, আমি ছোট একটা উদাহরণ দেব বলি আপনাকে, একটা উদাহরণ দেব তাহলে বুঝবেন। জিনিসটা হলো কি, আমি কিন্তু এই সচিবদের বিরুদ্ধে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই। আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে, পুরো ব্যুরোক্রেসিকে একটা মেসেজ দেওয়া। মেসেজটা আপনি শুরুর দিনে দিতে পারতেন, আস্তে আস্তে দিলে হয় না। আমি একটা বলি আপনাকে, ধরেন আপনি দাঁত তুলতে যাবেন, আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে 1 ঘন্টা ধরে আস্তে আস্তে টানে টানে তুলেন, ভাই আপনি দাঁত তুলতে পারবেন? দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া, পরিষ্কার। তো এক টানে তুলতে হবে আপনাকে।
আপনি না, ওই কাজটা করেন তবে নাই, তবে আপনি এখন আস্তে 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 করতেছেন। তবে এতে কোনো লাভ হবে না। আমার মনে কামাল ভাই এই বিষয়টা একটা বড় আলোচনার দাবি রাখে, কারণ আমরা এটা শুনতেও চাই, বুঝতেও চাই, আমাদের যদি কখনো সুযোগ হয় আমরা এটা জানতে চাইবো যে কেন এটা করা হয় না, কারণ এটাই স্বাভাবিকতা। কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায়। যাই হোক, আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে। সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগের আগে বা পলায়নের আগে, আমি ইদানিং মানে প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলবো বুঝতে পারতেছিলাম না, আমি দুইটাই বলি আসলে। এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই, শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে। এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাখাওয়াত? দেখুন খালেদ, এইটা কিন্তু আমরা যখন আরপিও সংশোধন করি বা সংস্কার করি, তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না। ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে। রাইট। আপনি যদি এখনো আরপিওটা করেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পরে যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে। সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না, হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে। এইসব আপনি এখনো যদি আরপিও দেখেন অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে, কিন্তু কেউই এটা মানে নাই। আপনি দেখেছেন যে ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রতিম, নতুন একটা শব্দ বের করেছে, ভাতৃপ্রতিম দিয়ে ঠ্যাঙ্গানো হচ্ছে। হ্যাঁ, আর লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাদের সাহেব বলেই দিলেন যে পুলিশের দরকার নাই, ছাত্রলীগই যথেষ্ট, আমার ছাত্রলীগই যথেষ্ট। এবং অ্যাকচুয়ালি তাই, এবং পুলিশের সাথে এবং ভাতৃপ্রতিমদের দাপটে তো বাংলাদেশে আমি কি বলবো আপনাকে, রাইট, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি শুধু ছাত্রলীগেরটাই করবেন কিনা? এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল, অন্য লেজুর ভিত্তিক ছাত্ররা মানে ছাত্র দল ছাত্র শিবির কোন দিক দিয়ে এদের চেয়ে ভালো হবো বা বাম সংগঠন? আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না। জি, আমি একটা তো দাবি ছিল, দাবিটা আমার মনে ছিল বোধহয় যে ইউনিভার্সিটির অঙ্গনে এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজুর ভিত্তিক, আমি যতটুকু ইউনিভার্সিটিতে ডাকসু আছে, রাকসু আছে, সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন। এখানে ছাত্র নামে ঢুকলো, তারপর আপনি জানেন আদু ভাই দাদু ভাই সবকিছু হয়ে যাচ্ছে। আরেকটি বড় জিনিস আপনি দেখেন, কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতির মধ্যে সেটা ঠিক আছে। আমার প্রশ্ন সরল ডক্টর সাখাওয়াত, আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে, ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের? এখনো তারা ওই ধরনের ভিজিবল নয়। ছোট ছাত্রলীগ লেজ নয়, ছাত্রলীগ লেজ নাড়তো। হ্যাঁ, না সেইটা হয়েছিল ছাত্রলীগ যে কি হয়েছিল সেটা তো আমরা সবাই নিজের চোখেই দেখছি আসলে, সেইটা কোনো কথা নাই। কিন্তু আপনি বলছেন যে ওইটা মানে শিবির এবং ছাত্রদল এখনো সেরকম হয়ে ওঠে নাই। আমরা একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাইবো যে মাসুদ কামাল ভাই আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? আমি আপনাকে শেষ দিয়ে শুরু করি। ছাত্রলীগকে দেখেছেন ওরকম কেন দেখেছেন? কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায়, শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবিরকে দেখেছেন? আচ্ছা, বিএনপি যাদের ভাতৃপ্রতিম সংগঠন, যদি বিএনপি ক্ষমতায় থাকে তখন তাদের দেখেন নাই? 2001 থেকে 2006 পর্যন্ত যখন ক্ষমতায় ছিল তখন ছাত্র দলকে দেখেন নাই? দেখছি। শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, বিষয়টা হলো কি যে আসলে ক্ষমতায় কে আছে সেটা দিয়ে নির্ভর করে তার সাঙ্গ পাঙ্গ, তার আপনার বাসায় চাকর বাকর পর্যন্ত 400 কোটির মালিক হবে কি হবে না। 400 কোটির মালিক কি শেখ হাসিনা যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হইতে পারছিল? পারে নাই। বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না পারা নিয়ে।
আজকে ধরেন আজকে না ক্ষমতার কোনো কামাল ভাই সংগঠন নাই ক্ষমতা কিন্তু। একটা খালি আমার ফেভারিট গল্পটা একটু বলি, ক্ষমতায় থাকাটা কিরকম। আমি শুধু ছাত্রলীগের সভাপতিকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে গাড়িটা চড়েন সেইটার নাম্বার টুম্বার এমন, এটা এমন কেন, ও মাই গড। এইটার যে এটা এইটার যে কি যে সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গেছিল। আসলে কারণটা কি? অন্তর্নিহিত কারণ হলো দুটো। একটা হলো যে আপনার মনে আছে কিনা জানি না, আপনি দেখবেন এক সময় বিএনপির লোকজনরা বলতো, যখন নাকি বিএনপির নেতৃবৃন্দকে, বিএনপির পলিটিশিয়ানদেরকে আওয়ামী লীগ নানা ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতো না, তখন বিএনপির লোকজনরা বলতো কিন্তু যে পুলিশ রাইখা আসেন, পুলিশ রেখে আসেন, তখন দেখবো কার কতটা পাওয়ার আছে। রাইট। তো এই যে পুলিশ রাইখা আসেন, এটা হলো কি আপনার বেসিক পয়েন্ট। কামাল ভাই আপনি আমাকে 10টা সেকেন্ড সময় দেন, একটু দর্শকদের ওই ইয়াটা একটু আমি একটু বলে নেই, যে কারণ এই প্রসঙ্গে আপনি এই প্রসঙ্গ শেষ করলে এই প্রসঙ্গে পরের প্রসঙ্গে আর আসতে হবে, এবং সেইটা আপনি বলার পরে জেনারেল সাখাওয়াত বলবেন। সেটা হচ্ছে যে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ চায়। আপনি বলছিলেন যে যেই সরকার আসলে ক্ষমতায় থাকে তাদের সাঙ্গ পাঙ্গ লেজ বা অন্য যে নামে আমরা ডাকি না কেন, তারা আসলে আমাদের একটি পুরনো প্রবাদ আছে যে মেরার জোরে, মেরা বা খুঁটির জোরে আসলে ভেড়া নাচে। এটা হলো জাস্ট ক্ষমতার কারণ। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। আজকে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা কাজ করতেছে তারা যাচ্ছে এবং তারা রাষ্ট্রপতির বাসভবন পর্যন্ত যাচ্ছে, আন্দোলন করতেছে। আচ্ছা, এই কাজটাই ছাত্রলীগের কথা বাদ দেন, আমি ছাত্রলীগ বলতে চাচ্ছি না, ছাত্র দল করতে পারবে? পারবে আজকে? ছাত্র দল এরকম একটা মিছিল করতে পারবে আজকে? পারবে না। কেন পারবে না? ছাত্র শিবির পারবে। এই সরকার তো ছাত্র শিবিরকে বেশি ভালোবাসে। হ্যাঁ, শিবির পারবে, হ্যাঁ, কারণ এই সরকার শিবিরকে বেশি, জেনারেল সাখাওয়াত সাহেব, জেনারেল সাখাওয়াত শিবিরকে বেশি ভালোবাসে এখন। ছাত্র জানি না, কিন্তু ছাত্র দল যে পারবে না এটা বলতে পারি আপনাকে। আমি কেন পারবে না? পারবে না কারণেই। ডক্টর হোসেন আমি আসছি আপনার কাছে আসছি। জি জি, না এটা বলতে চাইছিলেন, জি জেনারেল সাখাওয়াত। না, যেটা আমি বলছিলাম যে এগুলো কোনো পার্টিকুলার ছাত্র দলের জন্য, মানে ছাত্র সংগঠনের ব্যাপার না। যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার জন্য করা হয়েছিল, সবার জন্য করা হয়েছিল। কিন্তু ওই সময় পার্লামেন্টে মেজরিটি ছিল আওয়ামী লীগ। তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর লাগিয়ে দিল এটার মধ্যে। আমরা এটাও বলেছিলাম ইভেন বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে, আমরা নিষিদ্ধ করেছিলাম। না জেনারেল সাখাওয়াত এটা একদম ঠিক আছে, কিন্তু মাসুদ কামাল ভাই একটা পার্টিকুলার পয়েন্ট তুলে ধরছেন যে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা রাষ্ট্রপতির পদত্যাগ চায়, রাষ্ট্রপতির ভবন অভিমুখে যাইতে পারলো, উনি বলছেন যে এটাকে আসলে ছাত্রলীগ পারবে। আমার জবাব হচ্ছে পারবে না। ছাত্রদল পারবে কিনা সেই ব্যাপারে, ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্নের জবাবে কামাল ভাই এই প্রশ্ন তোলার পরে আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা জানি না, উনি বলছে পারবে না। কিন্তু আমি বলছি শিবির পারবে, কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এইটা কি আপনি একমত? আমি মোটেও একমত না, কারণ আমি অন্তত এরকম কোনো সাইন এন্ড সিমটম দেখিনি যে এই সরকার একটা পার্টিকুলার কোনো দলের সাথে বা দলের প্রতি আপনার দুর্বল। এখন এটা যদি আপনারা বাইরের থেকে মনে করেন যে এনিথিং গোয়িং এখন 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 কিন্তু জেনারেল সাখাওয়াত আমি শেষ করি। পূর্বতন সরকারের আনডিড গুলো যদি যখন মানে আনডু করার প্রশ্ন আসে তখন কারো না কারোর সাথে মিলবে। আমি যেমন বলি আপনাকে, আমি যখন টক শোতে কথা বলতাম তখন আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে গেছি, কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হয়তো কোনো একটা পার্টিকুলার দলের পক্ষে যায়, যে তারা যেভাবে চাইছে নির্বাচন হওয়া আমিও ঠিক সেভাবে কিন্তু আমি আর কামাল ভাই একটু কমিউনিকেশনের ছাত্র, আমরা দেখছি পারসেপশন ইজ রিয়েলিটি। আপনি যেটারই বলেন না কেন, কামাল ভাই আপনি কন্টিনিউ করবেন। আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে লেজুরবিতে এটা নিয়ে যদি প্রসঙ্গ শেষ করেন, আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি, যেটা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে। না, পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি আসলে পদত্যাগ করার ক্ষেত্রে, মানে আমি দুইটা জিনিস, আপনি যেহেতু এটা অবতারণা করছেন, আমি বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গন্ডগোল ঝামেলা এড়ানোর জন্য, কিন্তু এটা ঠিক হয়েছে কিনা বা এটা আরো তারা লম্বা সময়ের জন্য এটা রাখতে হবে কিনা, একই প্রশ্ন আপনি বললে তারপর আমরা জেনারেল সাখাওয়াতের কাছে একটু শুনতে চাইবো। জি কামাল ভাই। আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল,
উপদেষ্টাদের, ওনাদের মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিনের, এটার সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন, সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন, বাড়াবাড়ি করতে পারেন, যা কিছুই করতেন, তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই, এই উপদেষ্টা পরিষদ বলেন, এই অন্তর্বর্তী সরকার বলেন, তাদের কাজটা কি, মূল লক্ষ্যটা কি? এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকলো কি থাকলো না, এতে কি তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে? বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে, তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। আর কি হবে, হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাত আব্দুল্লাহরা, ওনারা তুলেছেন, ওনাদের এই যে তোলাটা, এটা কিন্তু আমি করছি না, মানে মানে আমি এটাকে অনার করছি। কামাল ভাই কি জটিলতা তৈরি হবে? কামাল ভাই কি জটিলতা তৈরি হবে? কামাল ভাই কি জটিলতা তৈরি হবে? এটা আপনি করতে পারতেন শুরুতে। আচ্ছা, এখন শুরুতে করেন নাই, এখন জটিলতা তৈরি হবে মনে বরং করছেন? আপনি এই সাংবিধানিক পদ্ধতির মধ্যে ঢুকে গেছেন, শপথ দিচ্ছেন এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার কথা বলে শপথ নিছেন তো রে ভাই। তো এখন এইগুলি যেগুলো হয়েছে, এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো আপনার জন্য কোনো ক্ষতি করছেন না আপাতত, কিন্তু করতে গেলে, তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে। কি সমস্যা হবে? মানে পদত্যাগ করবেন আপনি কোন আইনে? কামাল ভাই এখন একমাত্র করাইতে পারবেন গাইড জুড়ে। কামাল ভাই আমি আপনার স্পষ্ট বলি, বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার কোনো জায়গা ছিল না। এখন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা এর জায়গায় কইরা নিয়ে গিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইছে, সাবেক প্রধান বিচারপতি সহ 7 জন মিলা সাইন করে এটা ঠিক করে দিছে। এরকম ঠিক আরো 10 বার করে দিবে, অসুবিধা কি? এটা তো প্রধান বিচারপতি এখন আসেন, একজন প্রধান বিচারপতির অধীনে আরেকজন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, কি আর হবে? এবং কোন আর সংবিধান তো হবেন আর কি হবে? মানুষের কাছে হাসি। সারা দুনিয়া তো দেখতেছে না, শুনেন, সারা দুনিয়া এখন দেখতেছে। আমি একটা কথা বলি, একটা সময় এমন ছিল আপনি যা করতেন সেটাই বৈধ হইতো, ওইটা প্রথম 7 দিন কেউ দেখতো না। কিন্তু 2.5 মাস পরে এসে যখন আপনি করতে যাবেন, ওই কাদা মাটি যখন থাকে না, যে শেপ দিবেন সেই শেপই হবে, কিন্তু এর মধ্যে মাটি অনেক শুকিয়ে গেছে না। ঠিক আছে, 2.5 মাস আগে আমার মনে হয় না যে এই চেয়ারটার আমার কোনো বদলের দরকার আছে। এখানে এই চেয়ারটা যখন কথা বলে যে আমি আসলে পদত্যাগ দেখি নাই, তখন তো আমার মনে হইতেই পারে যে স্টেবিলিটির জন্য আমার এই চেয়ার দেখি নাই বলেন না, উনি বলছেন যে জিনিসটা, আমি কিন্তু ওইটাকে জাস্টিফাই করি। আমি বলি একটা কথা আপনাকে, দেখেন মতিউর রহমান চৌধুরী উনি আমাদের সিনিয়র, আমার সঙ্গে মনে হয়েছে এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলাপচারিতা। মতিউর রহমান চৌধুরী ইন্টারভিউ নেওয়ার জন্য গেছেন, যদি হইতো তাহলে ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো, ওইটা নিয়ে বড় প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো। এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা, সেখানে প্রসঙ্গটা উঠেছে। এবং সেখানে আপনি এটাও দেখেন, উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই, সত্য হচ্ছে উনি আর নাই। কিন্তু কামাল ভাই আপনার কাছে মনে হয় না, কামাল ভাই আপনার মনে হয় না যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু যে কথাটা বলছেন না, সেটা আপনি বলছেন, এটা অনানুষ্ঠানিক আলোচনা না আনুষ্ঠানিক আলোচনা? রাষ্ট্রপতির দপ্তর থেকে বলতেই পারতো, অফ দ্য রেকর্ড আমার সাথে কথা বলে গিয়ে এগুলি বলছে, এটা ঠিক না, এটা তো বলা হয় না। না, অফ দ্য রেকর্ড বলি, আমি অনানুষ্ঠানিক আমি বলছি এই কারণে, আমি আমার কমন সেন্স থেকে বুঝি, আমার সাংবাদিকতা অভিজ্ঞতা থেকে বুঝি। যদি আমি রাষ্ট্রপতির এই সময় একটা ইন্টারভিউ পাই, তাহলে তো ভাই এটা নিয়ে আমি কালকে আমার পত্রিকাতে বিরাট একটা ইন্টারভিউ ছাপা হইতো। আমি কি কোনো ক্যামেরা পার্সন নিয়ে গেছিলাম? নো, এটা আপনার ইন্টারপ্রিটেশন। আচ্ছা যাই হোক, তবু আপনার ইন্টারপ্রিটেশনটা রাইট। আপনি বলছেন যে অনেক ধরনের বড় ধরনের সংকট কাটানো সম্ভব হয়েছে। আমরা জেনারেল সাখাওয়াতের কাছে একটু জানতে চাইবো যে জেনারেল সাখাওয়াত, কি আর সংকট হতো? আপনারা রাষ্ট্রপতিকে, যিনি বর্তমানে দায়িত্বে আছেন, তাকেই রাখতে চাইলেন কিনা, বা সেটি আপনাদের সিদ্ধান্ত কিনা, বা অন্য কোনো সিদ্ধান্ত আপনাদের আছে কিনা? শোনেন, এই আমরা তো সবাই মিলে আর দৌড়াইনি এর পিছনে যে 2-3 জন উপদেষ্টা যারা প্রধান বিচারপতির সাথে আলাপ আলোচনা করেছেন, করার পরে কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়নি। এবং কয়েকটি রাজনৈতিক দল, কিন্তু বড় রাজনৈতিক দল কিন্তু বারবার বলেছে যে না, এটা তারা চায় না। তো সেই জায়গাতে যখন আমাদের এটা নিয়ে অনেক আলোচনা হলো, আজকে ডেফিনেটলি আলোচনা হয়েছে, এটা বোধহয় আমার মনে হয় ব্রিফিংও হয়েছে, আমাদের মুখপাত্র ব্রিফিং এই কথাটা বলেছে। আলোচনার পরে বলা হলো যে যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে এখনো আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা এ বিষয়ে খুব একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, তারা চাইছে না এই মুহূর্তে, আমরা তাদের
না চাওয়ার জায়গাতে একটা উল্টা গিয়ে আরেকটা সমস্যা ক্রিয়েট করতে চাই না। ওকে, এটা এবং এটা আমি মনে করি, হ্যাঁ, এটা বৈষম্য বিরোধী ছাত্ররা ডেফিনেটলি সেন্টিমেন্টাল, নো ডাউট। তাদের তাদের কমরেডরা মারা গেছে, তাদের আপনার সহপাঠীরা মারা গেছে, রক্ত দিয়েছে, তারা এগুলো ডেফিনেটলি একটা সেন্টিমেন্টাল হওয়ার, আমি তো নিজেও সেন্টিমেন্টাল হয়ে যাই তখন আমি চিন্তা করি যে আমার দেশে আমাদের লোক এতগুলো জীবন হানি ঘটিয়েছে। তো সেটা হয়, কিন্তু ব্যাপারটা হলো কি, সব সময় অনেক কিছু চিন্তা করতে হয়। একটা আমরা যেমন সরকার আছে যেটা আজকে, যেটা যেমন উই আর ফেসিং ডেফিনেটলি দ্রব্যমূল্য, কিন্তু দ্রব্যমূল্য কেন সেটাও কিন্তু এক্সপ্লেন খুব ভালোভাবে করা হয়নি আমি মনে করি। আপনি দেখেন, দারুণ একটা বন্যা হয়েছে, আমি দুবার গেছি সেই জায়গায়, কোমর পানি, বাড়িঘর ভেসে গেছে, হাঁস মুরগি ভেসে গেছে, বিশেষ করে ওই জায়গাতে যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সবজি, মাছ এবং এই হাঁস মুরগি পালন হয়। ফেনী, কুমিল্লা, তারপরে আপনার ময়মনসিংহের দিকে, তারপরে আপনার সিলেটে। তা এই এলাকাতে তো 35 বছর 40 বছর বন্যা হয়নি, বিশেষ করে কুমিল্লার যে জায়গা আর ফেনী, এবং আমি নিজে গিয়ে দেখেছি যে কি ক্ষয়ক্ষতি হয়েছে। রাইট। তো সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা আমি বলি, হ্যাঁ ডেফিনেটলি জিনিসের দাম অনেক বেড়েছে, এটা আমাকেও হিট করে, কারণ আমিও বাজার থেকে কিনে খাই। তো ডেফিনেটলি বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গাটাতে হয়তো আমরা ডেফিনেটলি নজর দিতে পারি নাই, অথবা এন্টিসিপেট করতে পারি নাই। ওকে, যেটা এখন আস্তে আস্তে কাটিয়ে ওঠা হচ্ছে। এবং সবজির দাম ডেফিনেটলি এখন যেহেতু উইন্টার, আমার মনে হয় যে এটাও ঠিক হয়ে যাবে। আমরা 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 জেনারেল সাখাওয়াতের বক্তব্য শুনলাম জিনিসপত্রের দাম টাম সম্পর্কে। এই আওয়ামী লীগের সরকারের সময় শেষ দিকে এসে বা যারা একটু ভালো লোক ছিলেন তারা প্রায় একই রকমই কথা বলতেন। আমরা আশা করবো যে আপনারা আরেকটু বেশি দেখবেন এই দ্রব্যমূল্যের এই ঝামেলা থেকে, যাতে আমরা একটু মুক্তি পাই। আমি পুরনো প্রসঙ্গে ফিরে আসি, এক্সটেন্ডেড প্রশ্ন জনাব মাসুদ কামাল আপনার জন্য। জনাব মাসুদ কামাল, এটি জেনারেল সাখাওয়াতও কিন্তু বললেন যে বিরোধী দল আসলে চাচ্ছে না এই মুহূর্তে রাষ্ট্রপতির বদল হোক, বা রাষ্ট্রপতির বদলের ক্ষেত্রে বিরোধী দলের খুব বেশি চাচ্ছে না। তা আমরা ধরে নিতে পারি এখন কিন্তু বিরোধী দল কেউ নেই, বিরোধী দল মানে রাজনৈতিক দলগুলি, তাহলে আমি ধরে নিতে পারি যে রাজনৈতিক দলগুলি হচ্ছে বিএনপি এবং জামায়াত। কারণ ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, এবং যদি জেনারেল সাখাওয়াত আমাদেরকে একটু বলেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, এটা বিএনপির কি এই রাষ্ট্রপতি থাকা না থাকার সাথে, এটার সাথে কেউ কেউ এটার মধ্যে বলতেছেন যে বিএনপি এক ধরনের সামরিক কু আশঙ্কা করতেছেন, যার জন্য তারা এই রাষ্ট্রপতিকেই চান, নাইলে সামরিক কু হলে তাদেরই সবচেয়ে বেশি লস হবে। আপনাদের টেক একটু শুনতে চাবো, কারণ আপনার টেক আগে শুনি। না, বিএনপির এটা আমি মনে করি এটা বিএনপি চেয়েছে এই জিনিসটা, এবং কালকে তো আসলে বিএনপিতে দেখা করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং বিএনপির এই সিদ্ধান্ত সঠিক ছিল, রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি যে ইঙ্গিতটা আপনি দিলেন যে যদি তাকে সরানো হয় তাহলে আবার কি হতে পারে, এই আশঙ্কাটা হয়তো বিএনপি করে আমার ধারণা, এবং করে বলে বিএনপি আসলে কি চায় বলেন তো? নির্বাচন হোক, চায় দ্রুত একটা নির্বাচন। হ্যাঁ, বিএনপি কিন্তু একটাই চাওয়া, এবং তাদের প্রত্যাশা যে নির্বাচন যদি খুব অবাধভাবে হয় তাহলে তারা নির্বাচনে জিতে আসবে, এটা বিএনপির ধারণা। এবং বিএনপি সেই জন্যই দ্রুত একটা নির্বাচন হওয়ার পথে তারা আর কোনো ধরনের ঝামেলা চায় না, এই হলো বিএনপি চাওয়া। এবং যে কারণে বিএনপি এটা বলেছে, এবং বিএনপির যে আশঙ্কার কথাটা আপনি বললেন, আমার ধারণা বিএনপি ওইটা বলে, এবং বিএনপি এটা বোধহয় উপদেষ্টাদেরকে শুনে আসছেন, আমি জানি না, আমার ধারণা যে হয়তো এরকম করলে এরকম হতে পারে, কাজে দরকার কি আমাদের ওই রিস্কে যাওয়ার, আপনাকে নিয়ে নির্বাচন দিয়ে চলে যান। এবং আমার ধারণা এটাই বিএনপির মূল পলিটিক্স, এবং বিএনপি পলিটিক্স আমি মনে করি পলিটিক্যালি তারা রাইট, তারা একদম ঠিক কাজটা করেছে আমার মনে হয়। তো বিএনপিকে আশা করতেছে যে এই সরকার বিভিন্নভাবে যত কথাই বলুক সংস্কার বা অন্য কিছু না করে এখন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং নির্বাচনটা দিয়ে দিলে তারা নির্বাচিত হয়ে আসলে তারা বাকি কাজগুলি করবে, এটা তারা আশা করতেছে নাকি তারা মনে করছে, কেউ কেউ তো মনে করছে এই সরকার 3 বছর থাকবে, 1.5 বছর থাকবে, 2.5 বছর থাকবে, এইটার সাথেও একটা বিএনপির কথা হচ্ছে। এটা নিয়ে আপনি কি মনে করেন যে মানে আসলে কি বিএনপির কথা হলো, বিএনপি কিন্তু দেখেন এই সরকারের মেয়াদ নিয়ে কখনো কোনো শব্দ উচ্চারণ করে নাই। কি কারণে করে নাই? এই সরকার কিন্তু, আমি আগেই প্রথমে বলেছি, আমার মতো এই দেশের অনেক লোক আছে যারা এই সরকারকে পছন্দ করে, ভালোবাসে, এই সরকারকে নিয়ে প্রত্যাশা করে, এবং তারা চায় যে এই সরকার যদি দেশটা ভালোভাবে চালাতে পারে, এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। দৈনন্দিন কাজগুলো, জিনিসপত্রের দাম, রাস্তাঘাট ঠিক করা, বিদ্যুৎ ঠিক করা, এই কাজগুলি খেলে করবে, আর কিছু করতে হবে না।
এই সরকারের মেয়াদ দিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না, সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টিগুলির প্রতি এতটাই বীতশ্রদ্ধ। কিন্তু এই জিনিসটা বিএনপি কিন্তু বুঝে, যে কারণে বিএনপি সরাসরি কিন্তু জনগণের প্রত্যাশার বিপরীতে যাবেই না। এবং তারা তাদের পলিটিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে আমার ধারণা, তারা অনেক ম্যাচিউর পলিটিক্স করতেছে এখন। এবং তারা কি করতেছে, তারা চুপচাপ আছে যে তুমি ভাই নির্বাচনটা দাও, যদি গভর্নমেন্ট খুব চাপে পড়ে গভর্নমেন্ট তাড়াতাড়ি দিয়ে দিবে নির্বাচন, গভর্নমেন্ট বুঝবে আমি পারতেছি না, ঠিক আছে আমি ইলেকশন দিয়ে দিই। এবং বিএনপি এটার অপেক্ষায় কিন্তু আছে। এবং সেই বিবেচনায় আমি মনে করি বিএনপি কোনো তাড়াহুড়া করছে না, কোনো চাপও দিচ্ছে না, কিন্তু প্রায়ই বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নির্বাচন দেন। এবং এটা বিএনপি আগামীতে আরো বলতে থাকবে, কারণ আগামীতে যদি সরকার ঠিকঠাক মতো এগুলি না কমাতে পারে, এবং কমাতে পারবে সেরকম নমুনা আমি এখনো দেখতেছি না, যদি না কমাতে পারে তাহলে বিএনপির এই দাবিটা আরো তীব্র হতে থাকবে। জেনারেল সাখাওয়াত, আপনার কাছে কি মনে হয়? আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরও অন্যান্য জনাব মতিউর রহমান চৌধুরী মানবজমিনের সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তারা একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত, কয়দিন পরে তফসিল ঘোষণা করা উচিত। এবং ডক্টর শাহদিন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করার দরকার নাই, আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে, যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার এসে করবে। আপনার কাছে কি মনে হয় যে মানে what do you think? আমি বলি আপনাকে, ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি হালনাগাদ না করা হয় তাহলে সেই ইলেকশন উইল বি ফ্লড, FLAWED, ফ্লড। কারণ এখানে অনেক যে ভোটার লিস্টে গত বেশ কিছু বছর অনেক লোক কিন্তু বাদ পড়ে গেছে, অনেকে আসেও নেই। ধরুন এই যে ইয়াং জেনারেশন যারা এইবার ভোটার হয়েছে 18 বছরের, তারা তো হয়ই নেই, তারা আগে যারা ছিল তারাও হয় নাই, অনেকে যায়ই নাই ভোটার হতে। কারণ আমি জানি, আমি একটা ইউনিভার্সিটিতে আছি, আমি অনেককে জিজ্ঞেস করছি, বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার? হ্যাঁ, তারা শুধু এই ক্ষেত্রে কি আমি তাহলে একটা প্রশ্ন করতে পারি, আপনারা তাহলে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার কেন নিয়োগ দিচ্ছেন না এবং ভোটার তালিকা নিয়োগ হবে? ভোটার তালিকাও তো শুরু করেন, দেখবেন ভোটার তালিকা বলছি না, আমি বলছি আপনাকে, তাড়াতাড়ি হবে। এবং অচিরেই আপনি হয়তো ওই যে আগে যে পদ্ধতিতে সার্চ কমিটি ছিল তার সাথে কিছু সংযুক্ত হয়ে ওই কমিটির মাধ্যমে এটা হবে, তারা হবে, এটাও পাবলিক হবে। সার্চ কমিটি আগে হবে, সার্চ কমিটি, হ্যাঁ, যেই কারণ এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে, তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো ওই আগের যেভাবে সার্চ কমিটি ছিল সেভাবে অ্যাপয়েন্টেড সার্চ কমিটি হবে। অনলি থিং হবে যে এবার যাদের নাম আসবে তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে, তো গণমাধ্যম বুঝতে পারবে এটা। আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি, আমার এটা একদম ব্যক্তিগত মতামত, একেবারে ব্যক্তিগত মতামত, পলিটিক্যাল অ্যানালিস্ট আমি খুব বড় নই, ছোটখাটো বলি। এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে, পলিটিক্যাল পার্টির আমার যেটা মনে হয়, তারা মনে করে এই কাজগুলোর এর মধ্যে থেকে কিছু কাজ যদি অগ্রগতি হয়, যে বিষয়গুলো তো তারা করতে পারবে না আন্ডার পলিটিক্যাল কম্পালশন। কারণ এর আগে আমরা দেখেছি যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে করা যায়নি। এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো, যদিও যেই পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে, এটাও আমরা জানি যে সবকিছু করতে চাইলেও করা ডিফিকাল্ট। যেমন আমি এখানে মনে করি যে আমার নিজস্ব কতগুলো ভাবধারা, যে এই দেশে এখন ইট শুড বি বাই ক্যামেরাল হলে একটা চেক এন্ড ব্যালেন্স হবে। প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না, একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন, মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে, যেই কারণে আমরা দেখছি স্বৈরতান্ত্রিক মনোভাব। দল শুধু নয়, দলের মধ্যেও আছে, দেশও হয়, কারণ একই ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে থাকেন। সেটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি, কিন্তু এখানে একটা কথা, কিন্তু এখানে একটা কথা কি ঠিক না যে আপনারা এই কাজগুলি করলেন যেগুলি আসলে পলিটিক্যাল পার্টি হয়তো করতে পারতো না বা হয়তো পরে এগুলি পছন্দ করলো না, তো তারা সেটা বাতিল করে দিবে, নতুন করে করবে। আর যদি তারা এটা মনে করে এটা করা দরকার, তো তারাই করুক, আপনারা এই দায়িত্ব নিয়ে এটা করতে। আমি আপনাকে বলছি, আমি যতটুকু বুঝি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবগুলোরই কিন্তু একটা লিমিটেশন আছে, পলিটিক্যাল পার্টিগুলোর লিমিটেশন, হ্যাঁ ডেফিনেটলি একটা লিমিটেশন আছে। কারণ আপনি বলেন এই যে যতগুলোই ইলেকশন হলো, খারাপ ভালো যাই হলো,
কখনো এই রাজনৈতিক সংস্কারের কোনো আপনি আহ, 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 ওয়াদা দেখছেন? না, বা কিন্তু তাদের ম্যানিফেস্টোর মধ্যে কিন্তু ম্যানিফেস্টোর মধ্যে ছিল কিন্তু আপনার কাছে কি ছিল মনে আপনি না, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে রাজনৈতিক সংস্কারের কথা আপনি চাইতেছেন, বাংলাদেশের বেশিরভাগ ভোটার হয়তো চায় না, বেশিরভাগ মানুষ না, হয়তো চায় সেটা না? সেটা তো সেই জন্যই তো আপনি কি বারবার করে বলেন? আচ্ছা, যদি আমি মনে সেই জন্যই তো আচ্ছা, বারবার যদি তত্ত্বাবধায়ক আচ্ছা, আমি সরকারের যদি- ভোটও হয়, আচ্ছা, বিএনপি আমি যদি- জিতে, আওয়ামী লীগই জিতে, আমরা যারা রাজনৈতিক আচ্ছা, সংস্কারের কথা বলছি সারা জীবন রাজনীতি করতে গিয়ে, তাদের কথা তো কেউ শুনে নাই। না না, কিন্তু কথাটা হচ্ছে আমার মনে হয় এইবার জি। জনগণ কিন্তু যা দেখেছে, হুম। এর আগে কখনো দেখেছে? হুম। দেখেনি। রাইট। আপনি এরশাদ সাহেবের সময়কার কথা বলেন, অথবা যখন বিএনপি 2006 সালের কথা বলেন, ওয়াজ ইট দিস ম্যাগনিটিউড? না, আসলে Not এই at all. এই- এই ম্যাগনিটিউড ছিল না। আমরা একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি। আমরা শেষ প্রসঙ্গের ক্ষেত্রে আমরা জনাব মাসুদ কামাল, আপনার কাছে জানতে চাইবো যে প্র্যাকটিক্যালি আপনি ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দেওয়া দিতে হবে সেরকম চান কিনা? কারণ আমি আপনাকে শুধু টাইমলাইনটা বলি, যদি নতুন ভোটার তালিকা হয় সেটা করতে 9 মাস লাগবে। তফসিল ঘোষণা করার আগে সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে সেটাতে তারা 2 মাস লাগবে, তারপরে তফসিল ঘোষণা পরে এটা 3 মাসের মতো লাগবে, 5 আর 9 14 মাস। আর যদি নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটি গঠন করা হয়, তারা গণমাধ্যমে দিয়ে নির্বাচন কমিশন গঠন করে, সেইটা আরও 2 মাস লাগবে। কারণ আমি তাহলে আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা পরবর্তী অ্যাভেলেবেল ডেটে ইলেকশন করবো, তাদের আরও 18 মাস লাগবে। আপনি এই টাইমলাইনটা আপনার কাছে ঠিক মনে হয় কিনা? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, এটা নিয়ে আমাদের নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন করা হয়েছে। এই কমিশনগুলি কেন করা হচ্ছে আমি কিন্তু ক্লিয়ার না কেন জানেন? এই দায়িত্বটা ওদের, ওরা ঠিক করবে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, 2-3টা এক্সাম্পল দিই আপনাকে নিয়ে, ছোট ছোট করে বলি। যেমন ধরেন, এই যে কয়েকদিন আগে একটা আন্দোলন হলো না, চাকরি বয়স 35 চাই, একটা কমিশন করলো মুহিত সাহেবের নেতৃত্বে। মুহিত সাহেবের কমিশন সিদ্ধান্ত দিল যে সুপারিশ করলো 35 এবং 37 করতে হবে। মেয়েদের জন্য 37, ওদের জন্য 35। তারা তো গবেষণা করছে, ওদেরকে তো দায়িত্ব দিয়েছেন করেছে। সরকার কি করলো? 32। কেন রে ভাই, আপনি 32 কেন করলেন? কোন যুক্তিতে করলেন? ওনারা একটা কমিশন যার উপর আপনি নির্ভর করবেন, সেটা আপনি না মাইনা আপনার খেয়াল খুশি মতো আপনি 32 করলেন। করার পর কি হলো? ওরা প্রত্যাখ্যান করলো, কালকে থেকে আবার আন্দোলন শুরু হবে। তো আন্দোলনটাকে আপনি ইনভাইট করতেছেন কেন? কি লজিকটা আলোচনা করেন। দেখেন, কতগুলো কথা আমি বলি আপনাকে, এগুলি কিন্তু খুব মারাত্মক কথা। ছোট ছোট বিষয়গুলিকে আপনারা যেন জিয়ে রাখেন। একটা এক্সাম্পল দেই, 43তম বিসিএস, সমস্ত কিছু হয়ে গেছে, গ্যাজেটের সময় 99 জন নাই কেন? কোনো যুক্তি নাই কিন্তু। তারপরে দেখা গেলো 99 জনের মধ্যে কেউ আসে নাই, যায় না, মেডিকেল যায় না, তারা অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে, রইল 54 জন বাকি। একদম 54 জনকে আপনি কেন নিবেন না? আপনি বলেন যে এরা ছাত্রলীগ করে, সিদ্ধান্তটা কে নিল? কে ছাত্রলীগ করে, কে করে না? সিদ্ধান্তটা কে নিল? কোনো ব্যক্তি নাকি তার মনে হলো যে সিদ্ধান্ত? তাহলে আপনি পুরোটাই বাদ দেন। একটা বিসিএস করতে কত বছর সময় লাগে? বিসিএস যখন তার সবকিছু হয়ে গেছে, তখন সে তো অনেক কিছু আনন্দ, তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে, আপনি তারা বাদ দিয়ে দিলেন কেন? সিদ্ধান্তগুলি কে নেয়, কিভাবে নেয়? কোনো জবাবদিহিতা আছে? যে জিনিসের যে সরকারের জবাবদিহিতা নাই, সেই সরকারই তো স্বৈরাচারী সরকার। এদের জবাবদিহিতা কার কাছে? আপনি বলেন। আমি সাকার সাহেবকে জিজ্ঞেস করতেছি, আপনাদের জবাবদিহিতা আমার মনে জবাবদিহির প্রসঙ্গ যখন আসলো, তখন জেনারেল সাখাওয়াত নিশ্চয়ই এটা একটু বলতেও চাইবেন এই বিষয়ে। কিন্তু আমি একটু দর্শকদের বলে রাখি যে আমাদের এই ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ চ্যানেল 24-এর পর্দাও দেখতে পেয়েছেন, কিন্তু চ্যানেল 24-কে আমরা এখন তাদের নিয়মিত অনুষ্ঠানের জন্য তাদের নিয়মিত অনুষ্ঠানে চলে যেতে হবে। কিন্তু আমরা এই অনুষ্ঠানটি আরেকটু কন্টিনিউ করবো। ক্যান আই রিকোয়েস্ট স্টুডিও টু এক্সটেন্ড দি time for 5 minutes because তাহলে জেনারেল সাখাওয়াত, আমরা আপনার কাছ থেকে এটি জানতে চাইবো যেটি মাসুদ কামাল ভাই যেই প্রসঙ্গের অবতারণা করলেন, যে কারা আসলে সিদ্ধান্ত নেয়, যে ডেফিনিশনটা কারা দেয়, যে কে ছাত্রলীগ, এবং এইটাই আসলে জবাবদিহি ছাড়া একটা সরকার কিনা, এবং এই জবাবদিহি ছাড়া সরকার হইলেই আমরা তাকে, যেটাকে আমরা খুব বেশি বলি শব্দটা, ফেসিবাদী সরকার বলবো কিনা। ফ্যাসিবাদী সরকার যদি হতো তাহলে এই আন্দোলনগুলো হতো না। হয়নি গত 15 বছরে কেউ টু শব্দ করতে পারেনি। পেরেছে খালেদ মহিউদ্দিন সাহেব? না, ফেসিবাদী পারে না, আবার একটা মারাত্মক আন্দোলন করে ফেলেও দিছে। আমি আপনাকে একটা কথা বলি, ফেসিবাদী সরকারের যদি তাই হতো তাহলে রাস্তায় প্রতিদিন আন্দোলন হতো না। তাহলে এই যেই ছাত্ররা আপনার অটো পাসও ফেল করেছে,
হ্যাঁ, হ্যাঁ। তারাও এরকম রাস্তায় নামতে পারতো না। তো এইটা বলাটা আমার মনে হয় মাসুদ কামাল সাহেব একটু আমাদেরকে বেশি ভালোবাসেন, এই জন্য একটু বেশি বলে ফেলছেন। হ্যাঁ, তো উনি আগেই ডেফিনেশন দিয়েছেন যে যেই ছেলে তার চেয়ে বেশি এক্সপেক্ট করেন, কম করলে উনি তাকে ডেফিনেটলি বকাঝকা করবেন। তো আমি সেভাবে নেই, আই অ্যাকসেপ্টেড। বাট পয়েন্ট ইজ যে অনেক এই যে এক্সাম্পলটা উনি দিলেন, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি। আমাদের দেশে একজন মহিলা 37 বছর বয়সে উনি পরীক্ষা দিতে থাকেন, আর পরীক্ষা চলতেই থাকে। তার মানে উনি পরীক্ষা দিয়ে ধরুন 37 বছর বয়সে উনি উনি কোয়ালিফাই করলেন, 40 বছর বয়সে উনি চাকরিতে ঢুকবেন। তো আমাদের দেশের একজন মহিলা 40 বছর বয়সে ওনার ছেলেবেলার সাথে অত অত ইউনিভার্সিটি পড়াশোনা করবে, না, অথবা কিন্তু জেনারেল সাখাওয়াত জনাব জি। মাসুদ কামাল যেই কথাটি বলছেন সেটা কিন্তু স্পেসিফিক একটি কথা, যে এখানে একটা কমিশন করা হয়েছে, কমিশনের সুপারিশ হচ্ছে এটা। এখন শোনেন, কমিশনের সুপারিশ, কমিশনকে তো মানে একটা মিনিট, আমরা তো তর্ক সরি, বিতর্ক করতেই পারি যে মানে এটা দিয়ে কি হবে, ওটা দিয়ে কি হবে। ইউ আর রাইট, আমি জি, এই কথাটা শেষ করি। জি। কমিশন সুপারিশ করেছে, সিদ্ধান্ত নেয়নি। না, নাই নাই তো, না, সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনকে দেওয়া হয়নি। নাই, রাইট। কমিশন সুপারিশ করেছে, সেই সুপারিশের প্লাস মাইনাস তো কেউ দেখবে। এটা ধরুন এখন এখন পার্লামেন্ট নেই, রাইট। তাহলে পার্লামেন্টে গিয়ে এটা দেখা হতো। না, সেটা চেক এন্ড ব্যালেন্স, পার্লামেন্ট সেটা চেক এন্ড ব্যালেন্স, সেটা ঠিক আছে। আমরা বরং মাসুদ কামাল ভাই যেটি বলছেন 35-37 নিয়ে নিশ্চয়ই আপনারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, কিন্তু আমার একটা হাম্বল অপিনিয়ন হচ্ছে বাংলাদেশে মেয়েদের বয়স 37 পর্যন্ত থাকা উচিত। কারণ মেয়েরা মা হন, মা হইতে গিয়ে বাচ্চাকে ছোট লালন পালন করতে গিয়ে তাদের একটা সময় লাগে। তাদের যদি এই সময়টা দেয়া যায় তাহলে এটা আমার কাছে কোনো একটা খারাপ লাগে না। এটা খারাপ কি হবে? কিন্তু আমরা আমরা 43তম বিশেষ 43তম বিশেষে যাদেরকে আপনারা নিলেন না। আমি এটা শেষ করি, জি, শেষ করি। জি। আজকে ইউনিভার্সিটি থেকে যে ছাত্ররা বেরোচ্ছে তাদের বয়স কত? 23-24? হ্যাঁ, যারা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে 25-26 এট দ্য বেস্ট, জি, 25-26, জি, 26, জি। 26 বছরের একটি যুবক কন্টেস্টিং উইথ 35, 26 বছরের একটি 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 তরুণী বা যুবতী কন্টেস্টিং উইথ 37। তার মানে একটা বিশাল জেনারেশন গ্যাপ। যে এক, দ্বিতীয়ত হচ্ছে সরকারি চাকরিতে আপনি যখন আসেন প্রথমে কতগুলো রিগোরাস ট্রেনিং হয়, অনেকগুলো রিগোরাস ট্রেনিং হয়। আমাদের দেশ ছোট বলে হয়তো বোঝা যায় না যে রিগোরাস ট্রেনিং গুলো ঢাকায় হচ্ছে বলে সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি মনে করেন এই ট্রেনিংটা যখন রংপুরে হবে, বা এই ট্রেনিংটা ধরেন আমি যদি আরো এক্সট্রিমে চলে যাই, ভোলায় হবে, বা তার পোস্টিং হবে মনপুরাতে। স্যার আপনাদের আর্মিদের, স্যার আপনাদের আর্মির মতো সিস্টেম করে দেন, ট্রেনিং এ ফেল করলে ফেল করায় দেন, কিন্তু চাকরি 33 হলে করতে পারবে না, 35 হলে করতে পারবে না, এটা করে না স্যার। শোনেন, যদি যে জেনারেল সাখাওয়াত, আমার বয়স 50, আমি 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 ফিট না থাকতে পারি, 60 বছর বয়সের লোক একটা ফিট হইতে পারে। তো স্যার আপনি তো স্যার আপনার বয়সীদের তুলনায় সবচেয়ে বেশি ফিট। না না, আমি আপনাকে তো আপনার বয়স। আচ্ছা শোনেন খালেদ, মানে ইটস নট, আই এম নট রিয়েলি, আমিও বোঝার চেষ্টা করছি। জি। আজকে ইউনিভার্সিটি যে ছেলেরা আন্দোলন করেছে বা আন্দোলনের রত আছে, লেখাপড়া করছে, তাদের ম্যাক্সিমাম 26 বছর বয়সে একটি ভালো ছেলে লেখাপড়া করে বের হয়ে যাবে। আর এইসব চাকরিতে কারা আসে? ডেফিনেটলি আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টসরাই আসে। আপনিও ছিলেন, আপনিও সিভিল সার্ভিসে জয়েন করেন নাই বটে। না, করছি হ্যাঁ, 100 দিন চাকরি করছি, 100 দিন চাকরি করছি। কত বছর বয়সে আপনি কোয়ালিফাই করেছিলেন বলেন? হোয়াট ওয়াজ ইউর এজ? 26.5 বলুন। 26.5। এখন 26.5, আর আমি তো এখন বলতে পারি আমিও ফিট আছি, আমিও বিসিএস ক্যাডারে বসে যাই। ব্যাপারটা হলো যে না, আমি কোনো কাউকে মানে ওইভাবে বলছি না। ইউ আর রাইট, হয়তো 80 বছর বয়সে অনেকে আছে সো ফিট। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি মাহাতির মোহাম্মদের কথাই চিন্তা করেন, উনি তো প্রধানমন্ত্রী হলেন অ্যাট দ্যাট এজ অফ হিজ লাইফ। এগুলো আছে, এগুলো ফিজিওলজিক্যাল। আমার মনে হয় যে জেনারেল সাখাওয়াতের এই ব্যাপারে পুরো ব্যাখ্যা দিয়েছেন। আমি শুধু জনাব মাসুদ কামাল যে প্রসঙ্গটি তুলেছেন 43তম বিসিএস এর ক্ষেত্রে যাদের নিয়োগ দেওয়া হলো না, কোনো জবাবদিহি ছাড়া, কোনো রকম কোনো কি বলবো আমরা, ব্যাখ্যা দেওয়া ছাড়া, জবাবদিহি দরকার নেই, আমাদের এক্সপ্লেনেশন ছাড়া, এটা কি আসলে ঠিক হয়েছে জেনারেল সাখাওয়াত?
না, আমি মনে করি আমি- এটা ঠিক হয় নাই। না না, আপনি তো বলছেন মনে ঠিক করি হয় না, আমি একদম এক লাইনে শুধু জেনারেল সাক্ষাৎটা জানতে চাই, জেনারেল সাক্ষাৎটা কি ঠিক হয়েছে? আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ওকে, ভালোভাবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, তো আমরা লাস্ট লাইন জনাব মাসুদ কামালের কাছে শুনতে চাইবো। জনাব মাসুদ কামাল, আপনাকে যদি বলতে বলা হয় 1 মিনিটে যে আপনার 3টা এই মুহূর্তের প্রায়োরিটির প্রত্যাশা এই সরকারের কাছে, সেগুলি কি যদি আমাদের একটু বলেন জনাব মাসুদ কামাল ভাই। আমার 3টা প্রত্যাশা যদি বলি, 1 নম্বর প্রত্যাশা হলো সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্মুথ করার চেষ্টা করেন এবং এই জায়গায় আপনারা সবচেয়ে বেশি এফোর্ট দেন, 1 নম্বর প্রত্যাশা। 2 নম্বর প্রত্যাশা হলো যে আপনারা যে সংস্কারগুলি হাতে নিয়েছেন, সংস্কার কর্মকাণ্ডগুলো, এগুলোতে আমার অনেক জায়গায় মনে হয়েছে খুব যোগ্য লোকের হাতে কাজগুলি পড়ে নাই। তারপরেও যেহেতু করে ফেলেছেন, কোনো সমস্যা নাই, তাদের কাজগুলোকে একটু ত্বরান্বিত করার চেষ্টা করেন। এবং 3 নম্বর কথা হলো যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন দেন, আর কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময়, বেসিক সিদ্ধান্ত নেওয়ার সময় পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে কথা বলে নেন, Okay. যাতে নাকি কামাল ভাই, যত দ্রুত। অপ্রয়োজনীয় বিতর্ক কামাল ভাই, এড়াতে যত পারে। দ্রুতটা কত দ্রুত? 3 মাস? না, আমি কোনো টাইম দিয়েছি না, 5 কারণ এই মাস? সংস্কার কমিটিগুলো কতদিন দিবে না দিবে Okay. এটা বলতে পারবো না। Okay. তবে আমি মনে করি যত দ্রুত সম্ভব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হলো Political party- অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। রাইট, কিছু কিছু অপ্রয়োজনীয় বিতর্ক আপনারা এর মধ্যে ক্রিয়েট করেছেন, যেগুলো না করলেও চলতো। রাইট। জনাব মাসুদ কামাল, এগুলো এড়িয়ে চলুন। জনাব মাসুদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব সাখাওয়াত হোসেন আপনাকেও। আমরা দর্শক, আমরা দুজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা আমরা এতক্ষণ শুনলাম, অনেক বিষয়ে তারা মন্তব্য করে